আপনারা কি কখনো মধ্যরাতে ছাদে অথবা খোলা বারান্দায় পায়চারি করেছেন? আশা করি আপনারা অনেকে প্রায়শই এটা করে থাকেন, কারণ এটা খুবই স্বাভাবিক। কিন্তু যদি তা হয়, তাহলে এই ঘটনাটা কিন্তু আপনাকে অবশ্যই শুনতে হবে। এইভাবে রাতের বেলা ছাদে অথবা খোলা বারান্দায় পায়চারি করা অনেক সময়ই অনেক বিপদ নিয়ে আসে। আর সেরকমই একটা সত্যি ঘটনা আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে শেয়ার করব। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত যদি কোনো মানুষের জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল আইডি আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে আছে, সেখানে আপনারা ইমেল করে পাঠাতে পারেন। আর আপনারা আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে আপনাদের ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। কারণ আমার মনে হয় যে এই চ্যানেলে আমরা আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া এই ধরনের ভৌতিক, অলৌকিক, দৈবিক ঘটনাগুলোই বলে থাকি। তাই এইগুলো যদি আরও অনেক মানুষ শোনেন, তারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে কিন্তু তার নিজেদেরকে অনেক বেশি সতর্ক ও সজাগ রাখতে পারবে। আরেকটা কথা বলে নিই, আজকে যে ঘটনাটা আমি বলবো, যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি কিন্তু শুধুমাত্র ঘটনাটা পাঠিয়েছেন তাই নয়, এই ঘটনা সম্পর্কিত একটা প্রচণ্ড ভয়ের ভিডিও পাঠিয়েছেন। যেই ঘটনাটা ওনাদের সাথে ঘটেছে সেই ভিডিওটা কিন্তু সেই ঘটনা সম্পর্কিতই একটা ভিডিও। মূল ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলে নিই। আপনারা বহুদিন থেকেই আমাদেরকে বলে আসছিলেন আমেরিকায় আমরা যেখানে থাকি সেখানকার আশেপাশের প্রকৃতি কীরকম, সেখানকার বাড়ি ঘর রাস্তাঘাট কীরকম, সেই জিনিসগুলো একটু তুলে ধরতে। তো সেগুলো তো ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। তাই আমাদের ভূত ভগবান চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন নিবেদন, একটা নতুন ইউটিউব চ্যানেল, দ্য বংশপার। এই চ্যানেলে আমরা আমেরিকা যেখানে থাকি তার আশেপাশের ঘর বাড়ি প্রকৃতি, আমরা যে পাহাড়ি জায়গায় থাকি সেখানকার বিভিন্ন রকমের পাহাড়ি পরিবেশ, এখানকার দোকানপাটে কী কী বিক্রি হয়, এই সমস্ত কিছুই কিন্তু আমরা এই নতুন চ্যানেলে তুলে ধরছি। আমি নতুন চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। আজকে এই মুহূর্তে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে কলকাতার বিরাটি অঞ্চল থেকে অনির্বাণ বাবু লিখে পাঠিয়েছেন। উনি পুরো ঘটনাটা 3-4টে ইমেলে ভাগ ভাগ করে পাঠিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করেছেন পুরো ইমেলগুলো পড়ে যেন আমি ঘটনাটা নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে প্রেজেন্ট করি। তো আমি সেই চেষ্টাই করব। আশা করি অনির্বাণবাবুও ঘটনাটা শুনবেন এবং উনিও যেন কমেন্টে জানান যে আমি কীভাবে ঠিক বললাম। আচ্ছা, প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা একটুখানি আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও বিষয়টা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। অনির্বাণবাবু যেটা লিখেছেন যে উনি কলেজ লাইফের পর থেকে কিছু বন্ধুবান্ধবের সাথে আর কি মেলামেশা করার সুবাদে উনি কিন্তু স্মোক করা শুরু করেন। ঠিক আছে, এবার এই যে উনি স্মোক করতেন, উনি যে খুব মানে প্রচুর দিনে অনেক অনেক সিগারেট খেতেন সেরকম কিন্তু নয়। বাট ওনার মানে দিনে 3টে অ্যাটলিস্ট 2টো থেকে 3টে সিগারেট ওনাকে খেতেই হতো। মানে এটা মিনিমাম আমি বলছি, ম্যাক্সিমাম হয়তো 5-6টা, কিন্তু সেটা খুব একটা হতো না। কিন্তু দিনে ওই 2টো থেকে 3টে উনি সিগারেট খেতেন। এবার এভাবেই ওনার আস্তে আস্তে মানে বড় হয়ে ওঠা। তো তারপরে উনি যেরকম হয় কর্মজীবনে প্রবেশ করেন, তো সেখানেও উনি মাঝে মধ্যে হয়তো অফিসের মধ্যে আছেন, তো হয়তো বাইরে গিয়ে উনি সিগারেট খেয়ে এলেন। তো এরকম ঘটনা ছিল। এবার পরবর্তী সময় ওনার একটি মেয়ের সাথে আলাপ হয়। তো সেই মেয়েটির সাথে যখন ওনার আলাপ পরিচয় হয়, তো সব কিছুই ঠিকঠাক ছিল। তো মেয়েটি যখন জানতে পারে যে অনির্বাণবাবু সিগারেট খান, তো মেয়েটি বলে যে দেখো তোমার সব কিছুই ভালো, কিন্তু তুমি এভাবে সিগারেটটা খেও না, কারণ আমার সিগারেট খাওয়াটা একদম পছন্দ না। আর সিগারেট খাওয়াটা তুমি নিজেও জানো যে শরীরের পক্ষে কতটা ক্ষতিকর, তো তোমার সিগারেট খাওয়ার দরকার নেই। এবার দেখুন, একটা মানুষ সে এতদিন ধরে স্মোক করছে, ফলে হঠাৎ করে একজন বললে সে যে ছেড়ে দিতে পারবে সেটা একটু অড, মানে সেটা সম্ভব হয় না। ইচ্ছে থাকলেও অনেক সময় সম্ভব হয় না। তো উনি তখন সিগারেটটাকে একদম কমিয়ে আনলেন, আস্তে 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 অনেকটাই কমিয়ে আনেন। তো ইন দ্য মিন টাইম ওনাদের বিয়ে হয়ে যায়। ঠিক আছে, এবার বিয়ে হয়ে যাওয়ার পরে
এই অনির্বাণবাবু দুটো সিগারেট খেতেন, ম্যাক্সিমাম দিনে উনি দুটোতে নামিয়ে এনেছিলেন, কিন্তু কখনো কখনো ওনার তিনটে হয়ে যেত। কিন্তু উনি মনে প্রাণে সবসময় চাইতেন যে সিগারেট খাওয়া থেকে উনি নিজেকে একদম সম্পূর্ণরূপে বিরত রাখবেন। তো উনি অফিস টাইমে হয়তো একটা সিগারেট খেতেন, আর বাকি সময় উনি একদমই হয়তো সিগারেট খেতেনই না। এবার উনি তখন ওনার খুব কষ্ট হচ্ছিল, সমস্যা কিছু হচ্ছিল, যেহেতু একটা সময় উনি টানা এতগুলো বছর সিগারেট স্মোক করে গেছেন। তো এবারে ঘটনাটা যেটা ঘটলো, যে ওনার স্ত্রীর সাথে ওনার যখন সংসার শুরু হলো, তখন উনি একটা কি দুটো সিগারেট খেতেন, সেটা অফিসে থাকাকালীন। বাড়িতে এসে কিন্তু উনি বাড়িতে একদমই সিগারেট খেতেন না ওনার ওয়াইফের সামনে। এবারে ঘটনাটা এরকম ঘটলো যে ওনাদের বাড়িটা যেটা উনি লিখেছেন, বিরাটিতে ওনার বাড়ি, এবং বাড়িটা হচ্ছে দোতলা একটা বাড়ি, ঠিক আছে? এবং ওনার বাড়ির আশেপাশে বেশ কয়েকটা ওরকমই একতলা দোতলা বাড়ি রয়েছে, ওইখানে খুব কাছাকাছি কোনো ফ্ল্যাট নেই, বাট ওই ছোট ছোট বাড়ি রয়েছে, একতলা দুতলা তিনতলা এরকম। তো একতলায় ওনার বাবা মা থাকতেন, আর দোতলায় যে ঘরটা ছিল, একতলায় দুটো ঘর, আর দোতলায় ছিল একটা বড় একদম ফুল ফ্লেজের একটা বড় বেডরুম, আর তার সাথে একটা ছোট্ট ঘর মতো ছিল, ওই একটা স্টাডি টেবিল রাখা এরকম। তো ওনার বাবা মা অনির্বাণবাবুর বাবা মা একতলায় থাকতেন, আর অনির্বাণবাবু এবং ওনার ওয়াইফ দুজনে দোতলায় থাকতেন। এবারে অনেক সময় এরকম হতো যে উনি এবং ওনার ওয়াইফ দুজনে মিলে হয়তো একটু বারান্দায় গল্প করলো, ওনাদের একটা বড় বারান্দা মতো ছিল, তো সেখানে হয়তো একটু গল্প করতো, বা হয়তো একটুখানি ছাদে যেত গরমের দিকে, সেটা সবাই যায়, এটার মধ্যে তো কোনো বিশাল বড় ব্যাপার নেই। সত্যি কথা বলতে কি, আমি নিজেও বহুবার ছোটবেলায় ছাদে যেতাম, বড় হয়েও গেছি। যাই হোক, তো এবারে ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে যে একদিন ওনার স্ত্রী কোনো একটা ওনার বাড়িতে, তার বাপের বাড়িতে কিছু একটা প্রয়োজনে সে দুদিনের জন্য বাপের বাড়ি যায়। এবার অনির্বাণবাবুর যেটা স্বভাব ছিল বিয়ের আগে অবধি, সেটা হচ্ছে যে উনি শোবার আগে একটা সিগারেট খেতেন, ঠিক আছে? এবার সেটা তো বিয়ের পরে উনি বন্ধ করে দিয়েছেন। এবার যেহেতু ওনার ওয়াইফ বাড়িতে নেই, তো উনি ভাবলেন যে ঠিক আছে, আমি একটা বাইরে গিয়ে সিগারেট খেয়ে আসি, বারান্দায় হোক বা ছাদে হোক, গিয়ে একটা সিগারেট খেয়ে আসি। তো উনি ভাবলেন যে ঠিক আছে, মোটামুটি অনেকটাই রাত হয়েছে। উনি ওনার স্ত্রীর সাথেই ফোনে বেশ অনেকক্ষণ কথা বলেন। তো কথা বলার পরে দুজনেই ভাবে যে এবার ঘুমিয়ে পড়া দরকার, পরের দিন আবার অফিস রয়েছে। তো ভদ্রলোক শুয়ে পড়ে, অনির্বাণবাবু শুয়ে পড়েন, এবং শুয়ে পড়ার পরে কোনোভাবেই ওনার ঠিক ঘুমটা আসছে না, ঠিক আছে? ভালো কথা, ঘুম আসছে না। তো উনি ভাবলেন যে আজকে তো স্ত্রীও বাড়িতে নেই, তো একটা কাজ করি, আমি তো সারাদিনে একটাই সিগারেট খেয়েছি, তা আর একটা সিগারেট আমি খাই। তো এটা ভেবে উনি বারান্দায় যান, ওনার ঘরের সাথে লাগোয়া একটা বারান্দা রয়েছে। আচ্ছা, সময়টা হচ্ছে উনি যেটা লিখেছেন প্রায় রাত 2টোর কাছাকাছি হবে। উনি এক্স্যাক্ট টাইমিংটা জানেন না, বাট ওনার মনে হয় আন্দাজ মতো ওই 2টো তখন বাজে। তো উনি বারান্দায় গেছেন, বারান্দায় গিয়ে উনি সিগারেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তো উনি মনে মনে ভাবছেন যে আচ্ছা, আমি কি সিগারেটটা খাবো না খাবো না। প্রথম কথা হচ্ছে ঘুম আসছে না, দ্বিতীয় ভাবছে যে আচ্ছা, স্ত্রী বাড়িতে নেই, ও তো দেখতেও পাচ্ছে না, জানতেও পারবে না, ও জানে আমি এখন সারাদিনে একটা খাই বা কোনো কোনো দিন একদমই খাই না, কিন্তু আমার কি এইভাবে সিগারেট খাওয়াটা ঠিক হবে? তো এসব উনি নানান জিনিস ভাবছেন। এমন সময় এরকম উনি চিন্তাভাবনা করছে যে উনি সিগারেটটা জ্বালাবেন কি জ্বালাবেন না, সেই সময় ওনার হঠাৎ করেই একটা খুব মিষ্টি গন্ধ আসে। আচ্ছা, যে মিষ্টি গন্ধটা ওনার নাকে আসে, সেই মিষ্টি গন্ধটা যেটা উনি লিখেছেন যে কাজু বরফি যেরকম একটা গন্ধ বেরোয়, কাজু দেয়া একটা মিষ্টি মিষ্টি যে গন্ধ, সেই কাজু বরফির আর সুন্দর মতিচুরের লাড্ডুর যেরকম গন্ধ হয়, সেরকম সুন্দর সুমিষ্ট গন্ধ উনি পান। এবার উনি ভাবছেন যে এত সুন্দর মিষ্টি গন্ধ কোথা থেকে এলো, ওনার না একটু অবাক লাগে। তো উনি ভাবছে যে এত রাত হয়ে গেছে, তো ভাবছে যে নিচে তো বাবা মা শুয়ে পড়েছে, ওনাদের ঘরে এই মুহূর্তে কোনো মিষ্টি নেই ফ্রিজে। তো ভাবছে যে পাশের বাড়িতে কি কেউ মিষ্টি ফিষ্টি খাচ্ছে বা কেউ কি বানাচ্ছে। এবার ওনাদের যে অপোজিটের যে বাড়িটা রয়েছে, হ্যাঁ, সেই অপোজিটের বাড়িটায় দুই ভাই থাকে, দুই ভাইয়েরই বিয়ে হয়ে গেছে, আর বাবা মা যেরকম ভরপুর সংসার আর কি তাদের। এবার ওদের ঘরে না মাঝে মধ্যেই খুব লোকজন আসতো, একদম অপোজিটেরই বাড়ি, তো ওদের সাথে ভালো প্রতিবেশী হিসেবে বেশ ভালোই টার্মস রয়েছে। তো ভাবছে যে ওদের বাড়িতে কি এত রাতে রান্না হচ্ছে, তো ওই বাড়িটায় না প্রচুর লোকজন আসতো, দুই বাড়িরই দুই বউ রয়েছে, দুই বউয়ের হয়তো বন্ধু বান্ধব এলো বা আত্মীয় স্বজন এলো,
মানে প্রত্যেক উইকেন্ডে আর কি লোকজন আসে এরকম। তো অনির্বাণবাবু ভাবছে যে হয়তো ওদের ঘর থেকেই, ওদের বাড়ি থেকেই গন্ধটা আসছে। তো তারপরে ভাবছে যে এত রাতে কী করে গন্ধ আসছে, কি সুন্দর মিষ্টি গন্ধ। এবার উনি না মানে ওই গন্ধটা এত ওনার, মানে উনি যেটা অনির্বাণবাবু ইমেলে লিখেছেন যে উনি বরাবরই মিষ্টি খেতে খুব ভালোবাসেন। তো ওনার মনটা তো মানে ওই সিগারেট খাওয়ার দিকে, ওই যে মনটা চলে গেছিলো যে এবার আমাকে একটা সিগারেট ধরাতে হবে, সেখান থেকে ওনার মনটা পুরোপুরি ডাইভার্ট হয়ে যায় মিষ্টির দিকে। তো উনি মানে ভাবছে যে অনেক রাত হয়েছে, কালকে অফিসও আছে, আমাকে ঘুমোতে যেতে হবে, কিন্তু ওই যে একটা সুমিষ্ট গন্ধ, ওই গন্ধটার মোহে মানে উনি এমন হয়ে গেছে যে উনি আর বারান্দা থেকে ঘরে আসছে না। দেখবেন আমরা হয়তো অনেক সময় আমাদের মধ্যে, মানে আপনারাও কিন্তু এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এরকম কিন্তু অনেক সময় হয় যে দেখবেন আমরা হয়তো কোনো একটা জায়গায় গেছি, সেটা হয়তো আমাদের ঘরেরই আশেপাশের বা বাড়িরই আশেপাশের কোনো একটা জায়গা, সেখানে হয়তো আমরা এমন কিছু দেখি বা এমন একটা ভালো লাগার বস্তু আমরা খুঁজে পেয়ে যাই, সেটা ভালো গন্ধ হোক বা ভালো কোনো দৃশ্য হোক, আমরা সেখান থেকে চট করে নিজেদেরকে সরিয়ে আনতে পারি না। দেখবেন আমরা অনেক সময় পাহাড়ে যাই ঘুরতে, কি সমুদ্রে ঘুরতে যাই, ফেরার সময়টা মনটা খুব খারাপ হয়ে যায় যে কি সুন্দর এখানে এতদিন এরকম দৃশ্য দেখেছি, আবার বাড়ি চলে যেতে হবে। এটা হয়তো আপনাদের সাথেও হয়ে থাকে। তো একটা যেরকম একটা টান অনুভব, একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে গেলে বা বাড়ির আশেপাশেও কোথাও একটা এরকম কিছু দেখলে বা শুনলে, ওনার ক্ষেত্রে কিন্তু, এই অনির্বাণ বাবুর ক্ষেত্রে ঠিক এরকমই কিন্তু একটা ব্যাপার হয়। ওনার ওই গন্ধটা এত ভালো লাগে, এত ভালো লাগে যে উনি যে মানে রাতে উনি কিন্তু কিচ্ছু করছে না, জাস্ট উনি যেটা লিখেছেন যে উনি বারান্দায় শুধু দাঁড়িয়ে আছেন এবং ওই অত সুন্দর সুমিষ্ট যে মিষ্টির গন্ধ, কাজু বরফি, লাড্ডু, মিষ্টির যে গন্ধ, সেই গন্ধটা মনে হচ্ছে যেন ওনার ঘ্রাণের সাথে এমন করে আসছে, মানে মিষ্টি খেলে মানুষের যেরকম একটা পরিতৃপ্তি হয়, কিছুটা সেই রকমই পরিতৃপ্তি কিন্তু এই অনির্বাণবাবু পাচ্ছিলেন। এবার দাঁড়াতে দাঁড়াতে ঠিক কতক্ষণ যে উনি বারান্দায় দাঁড়িয়েছিলেন উনি নিজেও জানেন না। তো বেশ অনেকক্ষণ হবে, প্রায় 40 মিনিটটা উনি শুধু শুধুই ওরকমভাবে বারান্দায় তন্ময় হয়ে দাঁড়িয়ে থাকেন এবং ওই গন্ধটায় উনি মানে চোখে তো ঘুম এসে গেছে, অনেকটাই রাত হয়েছে, কিন্তু ওরকম মানে ওখান থেকে উনি যেন নড়তেই পারছেন না। যাই হোক, তো বেশ কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকার পর বুঝতেই পারছেন রাতের বেলা ওভাবে যদি কেউ দাঁড়িয়ে থাকে অবভিয়াসলি কিছুক্ষণ পরে তার পা ব্যথা করবে। তো ওনারও মনে হলো সেবার পাটা ব্যথা করছে, তো উনি ঘরের দিকে আর কি যাবেন। এবার ওনার ঘরে এসি চলছিল, ঠিক আছে, এবার এসি যেহেতু ঘরে চলছে তো সেই জন্য দরজা জানলাটাও সব বন্ধই রয়েছে। এবার বারান্দায় মানে ওনার ঘর থেকে বারান্দায় আসার একটা মানে বড় একটা দরজা রয়েছে, ঠিক আছে, ঘরের জানলা বন্ধ, এবার ওই দরজাটা দিয়ে উনি এসেছেন। এবার দরজাটা উনি জাস্ট হাতে করে ভেজিয়ে দিয়েছে, মানে বন্ধ করেছেন যেহেতু এসিটা চলছে, হাওয়াটা যাতে বেরিয়ে না যায়। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি যখন মানে পা ব্যথা করছে এবার ঘরে যাওয়ার চেষ্টা করছেন, যে দরজাটা জাস্ট এমনি ভেজিয়ে লাগানো রয়েছে, উনি দেখছেন যে উনি যতই ঠেলা মারছে দরজাটা আর খুলছে না। তো উনি প্রথমে একবার ঠেলা মারেন, খুলল না, দ্বিতীয় আর একবার উনি ঠেলা মারেন, তাতেও দেখছে দরজাটা খুলছে না, মানে আস্তে এরকম মনে হচ্ছে যে ভিতরে থেকে কেউ ঢুকে দরজাটা ভিতর থেকে কেউ বন্ধ করে দিয়েছে। এবার দুবার এরকম ঠেলাগুতো মারার পরে তখনও যখন উনি দেখছেন যে কোনো মতেই দরজাটা খুলল না, তখন না ওনার একটু অড লাগে। উনি ভাবলেন ব্যাপারটা কি হলো, আমি দরজাটা খোলার চেষ্টা করছি দরজাটা খুলছে না কেন, কি ব্যাপার হতে পারে। তো তারপরে যখন একটুখানি জোরে উনি ঠেলা মেরেছেন, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, যখন থেকে উনি দরজাটা খোলার জন্য চেষ্টা করে যাচ্ছেন, মানে বারবার উনি ঠেলা মারছেন যে দরজাটা তো জাস্ট ভেজানো, একবার ঠেলা দিলেই দরজাটা খুলে যাবে, তখন থেকে মানে ওনার যে ঘর, মানে বারান্দার যে দেওয়ালটা রয়েছে, ঠিক আছে, সেই দেওয়ালটা হচ্ছে মানে বারান্দার দেওয়াল আর সেটাই হচ্ছে বেডরুমের কমন দেওয়াল, ঠিক আছে। তো ওই দেওয়ালের কাছে একটা মানে খসখস খসখস একটা না আওয়াজ হওয়া শুরু হলো, মানে অ্যাজ মনে হচ্ছে যে ভিতর থেকে মানে ওই দেওয়ালের ভিতরে কেউ একটা কোনো কণ্ঠ, সেই কণ্ঠটা পুরুষ কণ্ঠ না মহিলা কণ্ঠ সেটা ঠিক বোঝা যাচ্ছে না, মানে একটা কীরকম একটা টাইপের আওয়াজ হওয়া শুরু হয়েছে। তো যাই হোক, তো 3-4বারের চেষ্টায় আলটিমেটলি কিন্তু উনি দরজাটা জোরে যখন ঠেলা মারেন তখন দরজাটা খুলে যায়। তো খুলে যাওয়ার পরে উনি ঘরে ঢুকে পড়েন
এবং ঢুকে উনি নিজেও একটু অবাক হয়ে গেছেন যে আমি নিজে দরজাটা ভেজালাম, প্রত্যেক দিনই আমি এই দরজা খুলছি ভেজাচ্ছি, কোনো দিন তো এরকম সমস্যা হয় না, আজকে হঠাৎ করে এই সমস্যাটা কেন হলো। যাই হোক, উনি কিছুই বুঝলেন না, তো দরজাটা আবার কোনো রকমে লাগিয়ে দিয়ে উনি শুয়ে ঘুমিয়ে পড়েন। এবং ঘুমিয়ে যখন উনি সঙ্গে সঙ্গে উনি ঘুমিয়ে পড়েছেন, অনেকটা রাতও হয়ে গেছিল, কিন্তু সকালবেলা যখন উনি সকালবেলা ঘুম থেকে ওঠেন হচ্ছে 7টার সময়, এটা ওনার রুটিন, ছুটির দিনেও উনি 7টার সময় ওঠেন, উইকডেতেও উনি 7টার সময়ই ওঠেন। যাই হোক, তো উনি যখন ওনার ঘুমটা ভাঙে তখন কিন্তু প্রথম উনি অ্যালার্ম দিয়ে রাখতেন, কিন্তু যেহেতু উনি সবসময় 7টার সময় ওঠেন, ফলে ওটা না ওনার অভ্যেসে হয়ে গেছে, ফলে কাউকে ওনাকে ডাকতেও হয় না, কোনো অ্যালার্মও লাগাতে হয় না, কিছুই না। হয়তো 7টার বদলে কোনো দিন হয়তো 6:30টায় ঘুম ভাঙলো, কোনো দিন 6:45টায় ঘুম ভাঙলো, এরকম। তো ওনার যখন ঘুমটা ভাঙে উনি বুঝতে পারেন যে ওনার দরজায় ওনার মায়ের গলা দরজায় উনি টোকা মারছেন, বাবু ওঠ বাবু ওঠ এরকম করে টোকা মারছে। তো উনি ভাবলো কি হলো, মা ডাকছে কেন। তো উনি ঘুম থেকে উঠেছেন, উঠে না উনি যেহেতু দরজাটা ধাক্কা মারছে, তো উনি ভিতর থেকেই কোনো রকমে আর বিছানা থেকে উঠে বসে উনি বলছেন যে হ্যাঁ তুমি নিচে যাও, আমি আসছি, আমি জেগে গেছি, আমি আসছি নিচে, দাঁড়াও একটু, ওই 5 মিনিট পরে আসছি। তো মা বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়। এবার না উনি না একটু অবাক হলেন যে কী ব্যাপার, মা ডাকতে এলো কেন, মা তো সাধারণত এরকম ডাকতে আসে না। তো তারপরে যখন উনি নিজের মোবাইলটা দেখছেন, উনি দেখছেন যে ওনার স্ত্রীর 2-3টে মেসেজ রয়েছে, ওনার মায়ের একটা কল রয়েছে। তো বাজে কটা, বাজে হচ্ছে 8টা 10 ঘড়িতে, সকাল 8টা 10। তো উনি তো তড়াক করে উঠেছে যে কি অফিস বেরোতে হবে, আজকে তো দেরি হয়ে যাবে, রেডি হয়ে অফিস বেরোতে মিনিমাম এখনও 40 থেকে 45 মিনিট টাইম লাগবে যদি খুব তাড়াহুড়োও করে। তো উনি ভাবছে যে আমার এত দেরি হলো কী করে, এতটা দেরি হওয়া তো আমার উচিত নয়, আর আমি হঠাৎ করে এত ঘুমিয়েই বা গেলাম কী করে। এবার উনি যখন উঠে বিছানা থেকে উঠেছেন, উঠে জাস্ট ওনার বেডরুমের সাথে অ্যাটাচ একটা বাথরুম রয়েছে, তো সেই বাথরুমে ঢুকে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে উনি যখন বেরোচ্ছেন, ওনার না পুরো শরীরটা মনে হচ্ছে না, মাথাটা কপালটা পুরো ভারী ভারী। তো উনি না বুঝতে পারছেন না যে ব্যাপারটা কী হচ্ছে, এবং পুরো ওনার ঘরটায় বাথরুমে উনি ফ্রেশ হয়েছেন, ব্রাশ করেছেন, তো সেইখান থেকে যখন উনি আবার ওনার ঘরে, ওই বাথরুম থেকে উনি ওনার ঘরে এলেন, তখন উনি বুঝতে পারছেন ওনার পুরো ঘরটার মধ্যে একটা খুব মিষ্টি গন্ধ, মিষ্টি গন্ধ, ওই যে উনি ভোর ওই রাতের বেলা যে উনি ওনার যে বারান্দায় গেছিলেন, সেখানে ওই যে বিভিন্ন মিষ্টির গন্ধ বেরোচ্ছিল, ঠিক সেরকম, বাট অতটা তীব্র নয়, বেশ হালকা হালকা একটা মিষ্টির গন্ধ। তো উনি ভাবলেন যে বাবা, অপোজিটের এত কি মিষ্টি বানিয়েছে ওরা রাতের বেলা যে আমার ঘর অবধি গন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তো উনি এসিটা বন্ধ করে ঘরের দরজা জানলা খুলে দিলেন, খুলে উনি নিচে চলে গেলেন। তো নিচে যাওয়ার পর ওনার মা বলছে কি তুই এত দেরি করলি কেন, তোর কি আজকে একটু দেরিতে বেরোতে হতো। তো ওনার মা ব্রেকফাস্ট সাজিয়ে দিয়েছে, তো উনি কোনো রকম একটু খেয়ে উনি বলে যে না না, আমি একটু কালকে রাতে আমার ঘুম আসতে একটু দেরি হয়েছিল, তো আমি একটু দেরিতে ঘুমিয়েছি, সেই জন্য হয়তো ওটা প্রবলেম হয়েছে। তো উনি এই সমস্ত বলে আর কথাও বাড়ায়নি, আর উনি ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নেয়, উনি ভেবেছে যে ঠিক আছে ঘুমিয়ে গেছে আর কি করা যাবে। তো সঙ্গে সঙ্গে উনি কোনো রকম একটু ব্রেকফাস্ট খেয়ে উনি অফিসে বেরিয়ে যান। আচ্ছা, সেই দিন রাতের বেলায় ওনার স্ত্রীর বাড়ি ফেরার কথা। তো কথা ছিল যে অফিস ফেরত অনির্বাণবাবু ওনার স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে বাপের বাড়ি থেকে পিক করে নিয়ে আসবেন। তো কোনো একটা কাজের জন্য ওনার স্ত্রী বললেন যে আমি আজকে আসতে পারছি, আমি কালকে দুপুরবেলা বাড়ি যাব, আমি একাই চলে যাব গাড়ি নিয়ে, তো তোমার আসার দরকার নেই। তো উনি বললেন ঠিক আছে, তোমার যখন কাজ আছে তুমি কাজটা সেরে আসো। এবার সেদিন তো ওনার অফিসে গিয়ে তো প্রচুর কাজের চাপ, সারাদিন উনি কাজকর্ম করেছেন, ব্যাপারটা ওনার মাথাতেও আসেনি। তো আবার উনি বাড়ি চলে এসেছেন সন্ধ্যেবেলা, ভালো কথা। আচ্ছা, এই দিন যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে সেদিন কিন্তু উনি সারাদিনে একটা সিগারেটও খাননি, একটাও সিগারেট খাননি, এবং ওনার স্ত্রীর সাথে ওনার কথা হয়েছে, উনি বলেছেন জানো আমি না আজকে একটাও সিগারেট খাইনি। ওনার স্ত্রী খুব খুশি হয়েছে, বলছে বাহ দেখছো তুমি কিন্তু পারবে, তুমি খালি নিজে বলতে যে আমি হয়তো পুরোপুরি ছাড়তে পারবো না, একটা দুটো হয়তো আমায় খেতেই হবে, দেখো এখন তুমি মাঝে মধ্যেই একটাও সিগারেট না খেয়ে কি সুন্দর থাকছো। তো উনিও খুব খুশি হয়েছেন, উনি নিজেও মনে একটা আত্মবিশ্বাস পেয়েছেন যে হ্যাঁ আমিও তাহলে সিগারেটটা ছাড়তে পারবো। খুবই একটা ভালো ফিলিংস।
তো এবার উনি বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পরে ওনার মা জিজ্ঞেস করেছে যে, কিরে তোর শরীর ঠিক আছে তো, তুই আজকে এত দেরি করলি? বলছে হ্যাঁ আমার সব শরীর ঠিক আছে। তো রাত অবধি উনি নিচে ওনার বাবা মায়ের ঘরে গল্প আড্ডা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, করে উনি আবার যথারীতি উপরে চলে এসেছেন। এবারে উপরে আসার পরে যে অনির্বাণবাবু ইমেলে লিখেছেন যে উনি না বই পড়তে খুব ভালোবাসেন, তো খুব বেশি বই পড়া হয় না, কিন্তু উনি যেটা লিখেছেন যে প্রত্যেক বছর কলকাতায় যে আন্তর্জাতিক যে বইমেলা হয়, তো সেই কলকাতা বুক ফেয়ার থেকে উনি প্রত্যেক বছর প্রায় 20 থেকে 25টা বই কেনেন। ঠিক আছে, তো 20-25টা করে উনি বই কেনেন এবং উনি একটা মানে লক্ষ্য থাকে ওনার যে 20 থেকে 25টা বই, যে বইগুলো উনি কলকাতা বইমেলায় কিনলেন, সেই 20-25টা বই কিন্তু আগামী 1 বছরের মধ্যে উনি শেষ করবেন। তো মানে এরকম করে আর কি, এক একটা বই ওনার 1 মাস, কোনো বই 1.5 মাস এরকম সময় লাগে, কাজের চাপ থাকলে 2 মাসও লেগে যায় এক একটা বই শেষ করতে। তো উনি কি করলেন, উনি মানে ওই একটা বই নিয়ে, যেটা কলকাতা বইমেলায় উনি কিনেছিলেন, তো সেই বইটা নিয়ে উনি পড়তে বসেন। তো পড়তে বসেছে, কিছুটা বইটা পড়েওছেন, ওনার বেশ মানে পছন্দের একটা অ্যাডভেঞ্চারের বই উনি পড়ছিলেন। তো এমন সময় ওনার স্ত্রীর ফোন এসছে। তো সেখানে মানে ওনার স্ত্রী ওনার সাথে একটা কাজের বিষয় নিয়ে কথাবার্তা বলেন, তো কথাবার্তা হয়েও যায়। হওয়ার পরে ওনার স্ত্রী বলছেন যে আমি কালকে, সমস্ত কাজ আমার এখানে শেষ হয়ে গেছে, আমি কালকে চলে আসবো। আচ্ছা, এখানে বলে রাখি অনির্বাণবাবুর স্ত্রীর বাপের বাড়ি কিন্তু কলকাতাতে। ঠিক আছে, তো অনির্বাণবাবু বললেন যে হ্যাঁ কালকে আমারও একটা মিটিং আছে 10টার সময়, আমাকেও একটু প্রিপেয়ার করতে হবে। তো ঠিক আছে, তো উনি ল্যাপটপে নিয়ে একটু কাজকর্ম করছেন। এমন সময় ওনার না হঠাৎ করে খুব মানে একটা অদ্ভুত টাইপের ফিলিংস হলো, যেটা উনি লিখেছেন, একটা অদ্ভুত ফিলিংস হলো। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যারা একটা সময় মানে বেশ অনেকটা বছর যারা একটানা স্মোক করে, তো তারা যদি হঠাৎ করে মানে এই সিগারেটটা ছাড়তে চায়, তো কিছু কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু হয়। তো এটা উনি আগেও শুনেছিলেন যে এরকম সমস্যা হতে পারে। তো ওনার একটু কীরকম একটা অদ্ভুত টাইপের ফিলিংস আসতে থাকে এবং ওনার কেন জানি না মনে হয় যে ওনার ঘরটা একটু ঠান্ডা হয়ে গেছে। আর যে সময়কার আমি ঘটনাটা বলছি, এটা কিন্তু গরমকালের ঘটনা। ফলে কলকাতা শহরে দোতলার ঘর, বুঝতেই পারছেন কতটা গরম হতে পারে। তো উনি না এসিটা বন্ধ করে দেন। তো ওনার মনে হলো যে হ্যাঁ হয়তো ওনার কিছু একটা সমস্যা হচ্ছে। তো উনি এসিটা বন্ধ করে আবার উনি ফ্যানটা অন করে কাজ করছেন। কাজ করতে করতে হঠাৎই ওনার মনে হলো যে না, আমার মনে হচ্ছে আজকে একটা সিগারেট খেতেই হবে। তো এই করে করে মানে উনি পুরো কাজটা শেষ করেন, কিন্তু উনি ভাবতেন না আজকে একটা সিগারেট খেতে হবে, আমি খেয়েই নিই, নাহলে অনেক রাত অবধি আবার আমার ঘুমঠুম আসবে না, আবার অসুবিধে হবে। তো ঠিক আছে, তো উনি কী করলেন, ওনার কাজটা কমপ্লিট করে ল্যাপটপটা রেখে উনি আবার ব্যালকানিতে গেলেন এবং ব্যালকানিতে যাওয়ার পরে উনি একটা সিগারেট ধরান। ভালো কথা, সিগারেট ধরিয়েছেন, স্মোক করছেন। তো উনি মানে জাস্ট সিগারেটটা ধরানোর, যেটা উনি লিখেছেন, প্রায় কিছু সেকেন্ডের মধ্যেই ওনার মনে হলো যে না, আমি তো আবার ভুল করলাম। আমি মানে আজকের দিনটা আমি ভেবেছিলাম যে আমি স্মোক করবো না, কিন্তু আবার আমি সিগারেটটা ধরিয়ে ফেললাম। আজকে আমার স্ত্রী বাড়ি নেই, আমি ভাবলাম যে ঠিক আছে কেউ তো দেখছে না, আমি সিগারেটটা নিই। তো উনি ভাবলেন যে না, এটা করাটা আমার ঠিক হলো না। তো মানে উইদিন 1 মিনিট, মানে সিগারেটটা ধরানোর মানে কিছু সেকেন্ড হবে, 30-40 সেকেন্ডের মধ্যেই কিন্তু উনি সিগারেটটা নিভিয়ে ফেলেন। ঠিক আছে, এবার নিভিয়ে ফেলার পরে উনি ওই যে স্মোক করছিলেন, মানে তারপরে নিজের মনের সাথে যুদ্ধ করে রীতিমতো উনি সিগারেটটাকে মুখ থেকে সরিয়ে দিলেন। এর ফলে ওনার না একটা অদ্ভুত টাইপের একটা ফিলিংস আসছিল। তো উনি ভাবলেন যে ঠিক আছে, এই মুহূর্তে যদি আমি শুতেও যাই আমার কিন্তু ঘুমটা আসবে না, তো আমি একটু এখানে পায়চারি করি। তো উনি পায়চারি করছেন, তো তখন সময়টা ছিল রাত 1টা, এটা উনি টাইমটা ওনার খেয়াল ছিল। তো রাত 1টা নাগাদ উনি পায়চারি করছেন, এমন সময় আবার ঠিক ওই রকম সুমিষ্ট গন্ধ, মানে মনে হবে যেন ওই মানে রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, ক্ষীরের মিষ্টি, এই সমস্ত কিছু মিষ্টান্ন মিলিয়ে যে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, ঠিক এরকমই একটা গন্ধ কিন্তু উনি পাওয়া শুরু করলেন। এবার কালকে যে গন্ধটা উনি পেয়েছিলেন সেই গন্ধটাও কিন্তু একটা মিষ্টিরই গন্ধ ছিল, বাট কালকের গন্ধটা আর আজকের গন্ধটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে।
তো উনি সুমিষ্ট গন্ধ শুঁকছেন, ওনার বেশ ভালো লাগছে, মানে একটা মানে উনি যেটা ইমেলে লিখেছেন অনির্বাণবাবু, যে এই গন্ধগুলো না মানে জাস্ট হয়তো আমরা একটা মিষ্টির দোকানের সামনে দিয়ে গেলাম, একটা গন্ধ পেলাম, সেটা এক জিনিস, কিন্তু এই গন্ধটা একটা নেশার মতো গন্ধ মনে হচ্ছিল যেন, যে এই গন্ধটার সামনে মানে ওখানটা উনি যেন পুরোপুরি বসেই থাকে, মানে সারাক্ষণ উনি ওই মিষ্টির গন্ধটা পাবেন, ওই ঘ্রাণটা ওনার শরীরের মধ্যে ঢুকবে, মানে মিষ্টি খেলে বা ওরকম একটা সুমিষ্ট কিছু পেটে পড়লে আমরা যেরকম একটা তৃপ্তি অনুভব করি, ঠিক সেরকমই একটা পরিতৃপ্তি ভাব কিন্তু ওনার মধ্যে ওই সময় আসছিল। এবার বেশ 10-15 মিনিট ওই সুঘ্রাণ উনি নেন, তারপরে আবার ওনার মনে হলো যে আচ্ছা এত রাতে আমি এরকম মিষ্টির গন্ধ কোথা থেকে পাচ্ছি, আর কেনই বা পাচ্ছি, এরকম মিষ্টির গন্ধ পাওয়া তো উচিত না। তো উনি ভাবতে যে ধুর কী হলো রে বাবা, এত মিষ্টির গন্ধ, কি সুন্দর। এবার আমি বললাম যে উল্টো দিকের ওনাদের যে বাড়িটা ছিল, তো সেই বাড়িতে উনি, ওটাও একটা দোতলা বাড়ি, তো উনি ওরকম ব্যালকানি থেকে বুঝতে পারছে যে সামনের বাড়ির কোনো একটা ঘরে, মানে যেহেতু কাঁচের জানলাটা বন্ধ, বাট উনি বুঝতে পারছে লাইট জ্বলছে। তো উনি মোটামুটি নিশ্চিত হয়ে গেলেন যে তাহলে ওখান থেকেই গন্ধটা আসছে। তো উনি তখন মনে মনে ভাবলেন যে এর মানে নেক্সট কালকেই যদি ওই বাড়ির ছেলেদের সাথে দেখা হয়, মানে পাশাপাশি বাড়ি বুঝতেই পারছেন, বহুদিনের চেনা পরিচয় আছে, যেহেতু ওই বাড়ির ছেলেগুলো একটু এই অনির্বাণ বাবুর থেকে বয়সে একটু বড়, তো ওইখানের মানে ওই বাড়ির ছেলে, ছোট ছেলের নাম হচ্ছে রকি। তো এই অনির্বাণ বাবু যেটা লিখেছেন যে ওই বাড়ির ওই ছেলেটিকে অনির্বাণ বাবু রকিদা বলে ডাকতো। তো বলছে তখন উনি মনে মনে ভাবছেন যে কালকে যদি আমি দেখতে পাই, রকিদাকে জিজ্ঞেস করবো তো ওদের বাড়িতে কি কেউ মিষ্টি টিষ্টি বানাচ্ছে, এত সুন্দর গন্ধ, আর যদি বানায় তাহলে তো বলতে হবে যে আমাদেরকে একটু টেস্ট করাতে। উনি মনে মনে এরকম অনেক কিছুই ভাবছেন, এবং ভাবতে ভাবতে সেই যে কালকে যে দরজাটা যে খুলছিল না, সেই সময় যে একটা মানে একটা অদ্ভুত পুরুষ অথবা মহিলা কণ্ঠে একটা অদ্ভুত টাইপের খসখসে আওয়াজ যে উনি পাচ্ছিলেন, আবার কিন্তু উনি সেই আওয়াজটা পাওয়া শুরু করলেন। ঠিক আছে, এবার উনি না একটুখানি অবাক হয়ে গেলেন যে এতক্ষণ এই সুমিষ্ট গন্ধ পাচ্ছে, মানে গন্ধটা এত সুন্দর, মানে মনে হচ্ছে যেন মানে অনির্বাণবাবুকে ওই গন্ধটা পুরো টেনে ওই বারান্দার মধ্যে রেখে দিয়েছে। মানে বারবারই ওনার কিন্তু মনে হচ্ছে যে অনেক রাত হয়ে গেছে, সিগারেটটা আমি নিভিয়ে ফেলেছি, আমি এখন শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, কিন্তু মনে হচ্ছে যেন ওই গন্ধটা এমনভাবে অনির্বাণবাবুকে গ্রাস করেছে যে উনি যে যাবেন, মানে ওই জায়গাটা ছেড়ে উনি যে ঘরে ঢুকবেন, সেটা যেন উনি পারছেন না, মানে ইচ্ছে থাকলেও উনি পারছে না, এরকম ব্যাপার। ওনার খুবই অদ্ভুত লাগছে। তো যাই হোক, এবার কি করার, তো উনি ওখানটায় আসছেন, কোনোভাবেই উনি জায়গাটা ছেড়ে আসতে পারছেন, খালি মনে হচ্ছে যেন এই মিষ্টি গন্ধটাই আমার ভালো, আমার ঘুমানোর দরকার নেই, আমি এই গন্ধটা শুকি। এরকম করতে করতে প্রায় 1 ঘন্টা উনি কিন্তু ওই বারান্দায় পায়চারি করে কাটিয়ে দেন, আর ওই খসখস খসখস শব্দটা, তো শব্দটাকে যখনই উনি শুনতে পাচ্ছেন, মানে কন্টিনিউয়াস শব্দটা হচ্ছে না, মাঝে মধ্যে হচ্ছে, বেশ কয়েক সেকেন্ড হচ্ছে, তারপরে থেমে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর ওরকম খসখসে একটা মানে অদ্ভুত একটা কণ্ঠ, সেটা পুরুষ কণ্ঠ না মহিলা কণ্ঠ ওইভাবে বলা যাবে না, কিন্তু অদ্ভুত একটা কণ্ঠে ওরকম আওয়াজ হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে ওনার না মনে হলো অনির্বাণবাবুর যে আওয়াজটা কোথা থেকে হচ্ছে। তো উনি ওনার যে বারান্দা, সেই বারান্দা থেকে উকি ঝুঁকি মারলেন রাস্তার দিকে, ওনাদের ঘরের দিকে তাকালেন যে কেউ আছে কিনা, কোনো চোর ঠোর কেউ আছে কিনা, কেউ কিছু করছে কিনা। তো উনি দেখলেন কোথাও কেউ নেই, কারোর থাকার কথাও নয়, কিন্তু মাঝে মধ্যে ওই খসখসা আওয়াজটা হচ্ছে, এবং কোনো একটা মানুষের কখনো মনে হচ্ছে একটা এমনি আওয়াজ, কোনো কিছু দেয়ালে ঘষা খেলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ, আবার কখনো মনে হচ্ছে যে একটা পুরুষ কণ্ঠ অথবা কোনো মহিলা কণ্ঠই, যার গলার ভয়েসটা খুব রূঢ় বা খুব কর্কশ, সে যেন একটা কিছু বলতে চাইছে ওনাকে। উনি টর্চ ফেলে দেখলেন, কোথাও উনি কিন্তু কাউকে দেখতে পেলেন না। তো যাই হোক, তো এরপরে উনি কি করলেন, উনি চলে এলেন ঘরে, কোনো রকমে উনি নিজে ঘরে এলেন। মানে যেটা অনির্বাণবাবু ইমেলে লিখেছেন যে আমি কেন জানি না, আমি নিজেই নিজের মনের সাথে যুদ্ধ করে এলাম যে না, এবার আমার যাওয়া উচিত, এতক্ষণ ধরে আমি কি মিষ্টির গন্ধ পাচ্ছি, এভাবে থাকা উচিত নাকি, মিষ্টি যদি আমার খেতে ইচ্ছে হয় আমি তো দোকান থেকেও কিনে খেতে পারি, তার জন্য আমাকে মিষ্টির গন্ধ ভাবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেরই বাড়ির বারান্দায় শুকতে হবে। এরকম নিজেরই মনের সাথে নিজে যুদ্ধ করে উনি আলটিমেটলি ঘরে আসেন। ঘরে আসার পরে ওনার মনে হচ্ছে যে না, ঘরটা একটু গরম আছে, এসি চালাতে হবে, নাহলে ঘুম হবে না। তো উনি আবার দরজা জানলা ঠিকঠাক মতো লাগিয়ে উনি এসিটা চালু করে দেন।
যেই মুহূর্তে উনি এসিটা চালু করলেন সেই মুহূর্তেই কিন্তু পুরো গন্ধে, মানে পুরো ঘরটা একেবারে ওই সুমিষ্ট গন্ধে ভরে গেল। মনে হচ্ছে যেন ঘরের মধ্যে মানে থালা থালা কেউ উঁচু করে করে রসগোল্লা, পান্তুয়া, রাবড়ি, লাড্ডু, কাজু বরফি রেখে দিয়েছে। ভাবুন একবার, এত তীব্র গন্ধ বেরোচ্ছে। আর পুরো গন্ধটা এমন, যেটা অনির্বাণবাবু ইমেলে লিখেছেন, বারবারই মেনশন করেছেন, যে গন্ধটা এমনিতে খুব ভালো, একটা খিদে পাওয়ার মতো গন্ধ, কিন্তু বেশিক্ষণ ওই গন্ধটার মধ্যে থাকলে যে কোনো মানুষের মাথাও ধরে যেতে পারে, এতটা চড়া টাইপের গন্ধ। যাই হোক, এবং উনি যখন শুলেন, ওনার প্রচণ্ড ঘুম পেয়েছে, ওনার চোখে প্রচণ্ড ঘুম, বাট ওনার না ঘুমটা ঠিকমতো আসছে না। প্রত্যেক সময় মনে হচ্ছে যে যে আওয়াজটা উনি বারান্দায় থাকাকালীন পেয়েছিলেন আগের দিন এবং আজকে, এবার ওনার মনে হচ্ছে যে ওনার বেডরুম থেকে আওয়াজটা আসছে। মানে বেডরুমের কোনো দেওয়ালে কেউ কিছু একটা শক্ত কিছু দেয়ালে ঘষলে যেরকম একটা আওয়াজ হয়, বা কেউ যদি মানে কোনো মানুষ যার মানে গলার ভয়েসটা খুব ভারী এবং খসখসে, মানে একটু শুষ্ক ভয়েস, সে যদি কোনো একটা আওয়াজ করে, গলা দিয়ে যদি কোনো আওয়াজ বের করে যেরকম হবে, ঠিক সেরকমই একটা আওয়াজ কিন্তু অনির্বাণবাবু ওনার ঘরের মধ্য থেকে উনি শুনতে পাওয়া শুরু করলেন। তো উনি এর মধ্যে একবার উঠলেন, ওঠার পরে উনি মানে ওনার না রীতিমতো শরীরটা খারাপ করছে। মানে একে ওনার মাথা ধরে গেছে প্রচণ্ড মিষ্টির গন্ধে, মনে হচ্ছে যেন উনি মিষ্টির ফ্যাক্টরির মধ্যে শুয়ে রয়েছেন। তার মধ্যে ঘরের মধ্যে এরকম খসখসে আওয়াজ, পুরো বিষয়টা মিলিয়ে না, মানে উনি নিজের ঘরে ভালো করে একটু দেখলেন যে কোনো টিকটিকি অনেক সময় আওয়াজ করে দেওয়ালে, সেরকম কিছু ব্যাপার আছে কিনা, কোনো ইঁদুর আছে কিনা, উনি কোথাও কিছু দেখতে পেলেন না। এবং তারপরে ওনার না ঠিক মনে নেই যে উনি তারপরে কখন যে ঘুমিয়ে গেছেন, কখন যে উনি ওনার খাটে এসছেন, ওনার না কিছু মনে নেই। আবার সকালবেলা ওনার কিন্তু সেম বিষয়টা হয়, যেখানে ওনার 7টার সময় ঘুম থেকে ওঠার, সেদিনও ওনার কিন্তু ওনার মায়ের মানে দরজা ঠকঠকের আওয়াজে ঘুমটা ভাঙে, এবং উনি আবার উঠে কোনো রকম উঠে মাকে বলে যে আমি নিচে যাচ্ছি, তুমি যাও। তো আবার উনি মানে ওরকম মানে পুরো ঢুলতে ঢুলতে পৌঁছান, ওনার চোখ দিয়ে ঘুম যায়নি। তো এরকম অবস্থায় উনি কোনো রকমে বিছানা থেকে ওঠেন, উঠে চোখে মুখে বাথরুমে গিয়ে জল দেন। জল দেওয়ার পর উনি বুঝতে পারেন যে পুরো মানে ওনার ঘর সহ বাথরুম পুরোটাই প্রচণ্ড রকমভাবে ওই ফলের গন্ধে একদম ম ম করছে, জাস্ট ম ম করছে, এত গন্ধ ফলের। মানে ফল মিষ্টি সব কিছু মিলিয়ে, মানে খুব মিষ্টি ফলের যেরকম গন্ধ হয় সেরকম ফলের গন্ধ উনি পাচ্ছেন। উনি ভাবছেন যে এত গন্ধ কি করে আছে, বাথরুমে গন্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে মিষ্টির গন্ধ আছে, মানে সব কিছু মিলিয়ে না উনি খুব ডিস্টার্বড হয়ে যান। তো উনি তো ভাবছেন যে রকিদাকে তো জিজ্ঞেস করতেই হবে। যাই হোক, তো উনি কোনো রকমে নিচে গেলেন, নিচে গিয়ে ফ্রেশ ট্রেশ হওয়ার পর নিচে গিয়ে উনি কোনো রকমে খেয়ে দিয়ে অফিস বেরোন। কিন্তু সেদিন না ওনার শরীরটা ভালো নেই। আর উনি কিছুতেই বুঝতে পারছে না যে কালকে রাতের বেলা ওনার এটুকু মনে আছে যে ওনার ঘর থেকে প্রচণ্ড রকমভাবে মিষ্টির গন্ধ বেরোচ্ছিল, আর ঘরের যে দেওয়াল, সে দেওয়ালে একটা খসখস আওয়াজ হচ্ছিল। কিন্তু তারপরে উনি কখন যে ঘুমিয়ে গেলেন, কি হয়েছে ওনার কিচ্ছু মনে নেই। যাই হোক, সেদিনকে শরীরটাও ভালো নেই। তারপরে ওনার স্ত্রী দুপুরবেলা যথারীতি বাড়ি চলে আসেন। তো উনিও অফিস থেকে সেদিন 1 ঘন্টা আগে বেরিয়ে যান। বেরিয়ে সোজা উনি বাড়িতে এসছে। তো বাড়িতে আসার পরে মানে সকালবেলা তো উনি তাড়াতাড়ি রেডি হয়ে কোনো রকমে বেরিয়ে গেছিলেন। তো অফিস ফেরত যখন উনি বাড়িতে আসেন, ওনার মা এবং ওনার স্ত্রী দুজনেই যখন অনির্বাণবাবুকে দেখেন, তো দেখে না ওরা বলছে তোর কি শরীর টরীর খারাপ হয়েছে। ওনার মা বলছে, ওনার স্ত্রীও বলছেন যে তোমাকে দেখে এরকম লাগছে কেন, তুমি কি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করোনি, ঠিকঠাক মতো কি তুমি স্নান টান করোনি। তখন উনি না মানে ব্যাপারটাকে একটুখানি নর্মাল করার জন্যই বলছে না না এত গরম পড়েছে তো সেই জন্য। তো তখন ওনার স্ত্রী বলছে গরম তো ছিল ঠিক আছে, কিন্তু আজকে সকালেই তো বৃষ্টি হয়েছে, অনেকটা ওয়েদার ভালো আছে, তো এতটা তোমাকে এরকম লাগছে কেন। তো তখন উনি বলছেন আসলে অফিসের কাজেরও চাপ থাকে, আজকে পরপর প্রচুর মিটিং ছিল সেই জন্য হতে পারে। তো তখন বললো যে ঠিক আছে। তো উনি তখন বেশ কিছুক্ষণ মানে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিচে ওনারা সবাই মিলে একসাথে গল্প আড্ডা করেন, চা খায়। তো তারপরে ওনার ওয়াইফ বলছে যে আমার একটা কাজ আছে, চলো একটু সামনে বেরোই। তো 8টা নাগাদ উনি আর ওনার ওয়াইফ একটু বাইরে বেরোন। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার স্ত্রী বলছে যে কালকে একটা মানে একটা ভালো দিন আছে, তো ঠাকুরকে একটু মিষ্টি দেবো পুজোয় প্রসাদ, এবার চলো একটু মিষ্টির দোকান যাই। তো মিষ্টির দোকান গেছে। তো যেটা অনির্বাণবাবু লিখেছেন
যে উনি যখন ওনার স্ত্রীকে নিয়ে মিষ্টির দোকানে যান, মানে ওনাদের ওখানকার মানে বিরাটির একটা বেশ ভালো নামকরা মিষ্টির দোকানে গেছে, বলছে যে আমি না মানে মিষ্টির দোকানে গিয়ে এত রকমের মিষ্টি আছে, দেখবেন আপনি আমিও যখন কোনো মিষ্টির দোকানে যাই, সে মিষ্টির দোকানে যে শোকেস থাকে সেখানে যখন আমরা গিয়ে দাঁড়াই, সেখানে কিন্তু একটা মিষ্টির খুব সুন্দর আঘ্রাণ আসে, তাই তো? তো মিষ্টি আমরা তো বুঝতে পারি যে আমরা একটা মিষ্টির দোকানে এসে সেখান থেকে মিষ্টির গন্ধ বেরোয়, রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া এগুলোর একটা গন্ধ থাকে, তারপরে সিঙ্গারা থাকলে, জিলিপি থাকলে তার একটা গন্ধ বেরোয়। এই প্রত্যেকটা গন্ধই কিন্তু খুব ডিস্টিংক্ট গন্ধ। আমরা কিন্তু শুকলেই বুঝতে পারবো যে এটা জিলিপির গন্ধ বা এটা সিঙ্গারার গন্ধ, সেটা হয়তো আপনারাও পারবেন, এটাই স্বাভাবিক। কিন্তু অদ্ভুত বিষয়টা যেটা অনির্বাণবাবুর সাথে ঘটে সেটা হচ্ছে যে উনি মিষ্টির দোকানে যাওয়ার পরে ওনার না মানে মানে মনে হলো যেন ওনার সব কিছু খুব ব্লান্ট লাগছে। মানে কীরকম, মানে যেটা উনি লিখেছেন ইমেলে, আমি সেভাবেই আপনাদেরকে বলছি। মনে হচ্ছে যেন সব মানে এমন একটা জায়গায় ঢুকেছেন যেখানে খুব শাকসবজি থাকলে যেরকম একটা ব্লান্ট গন্ধ বেরোয়, সেরকম টাইপের। মানে একটা উনি যে মিষ্টির দোকানে এসছেন বা সেই মিষ্টির যে আলাদা একটা সুন্দর সুমিষ্ট ঘ্রাণ রয়েছে, সেটা কিন্তু উনি একটু এক্সপেরিয়েন্স করতে পারেন না। কিন্তু ওনার না একটু অদ্ভুত লাগে যে আমি সারা রাতে এত মিষ্টির গন্ধ পাই, দুদিন ধরে ব্যালকানিতে আমি যে পায়চারি করি এত এত মিষ্টির সুন্দর গন্ধ পাচ্ছি, অথচ আমি এখন মিষ্টির দোকানে এসে দাঁড়িয়ে রয়েছি, আমার পাশে এত এত মিষ্টি স্টোকেসে সাজানো, আমি একটা মিষ্টিরও গন্ধ কী করে পাচ্ছি না। এবার ওনারা 8টা নাগাদ মিষ্টির দোকানে গেছিলেন, তো সেই সময় পাশে একটা ঝুড়িতে খুব সুন্দর করে গরম গরম সিঙ্গারা ভেজে রেখেছিল। এবার সিঙ্গারা যদি আপনার সামনে ওভাবে এক ঝুড়ি সিঙ্গারা থাকে, তাহলে তার একটা তীব্র গন্ধ আছে। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার স্ত্রী বলল যে চল আমরা একটা সিঙ্গারা খাই, বাড়ির জন্য নিয়ে যাই, আমরা এখানেই সিঙ্গারাটা গরম গরম খেয়ে নিই। তো ওনার খুব একটা ইচ্ছে ছিল না অনির্বাণবাবুর, কিন্তু তো ওনার স্ত্রী যেহেতু খেতে চাইলেন, তো উনি বললেন যে ঠিক আছে তুমি কটা নেবে। তো ওনার স্ত্রী বললো আমি একটা নেব। অনির্বাণবাবুও বললেন যে ঠিক আছে আমিও একটা নেব। তো ওনারা দুটো সিঙ্গারা প্যাক করে নেয়, দুটো সিঙ্গারা ওখানে দুজনে মিলে খাবার জন্য নেয়। তো ওনার স্ত্রী তো একটু একটু করে খাচ্ছে, বলছে কি ভালো সিঙ্গারাটা দেখছো, কি সুন্দর আলু বাদাম দিয়ে কি সুন্দর গন্ধ সিঙ্গারাটায়, খুব ভালো সিঙ্গারাটা, খাচ্ছে। এইবারে যে ব্যাপারটা ঘটলো সেটা কতখানি অদ্ভুত একবার শুনলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যেটা অনির্বাণবাবু লিখেছেন যে উনিও সিঙ্গারাটা খাওয়া শুরু করেছেন, ওনার স্ত্রীর সাথে উনিও খাচ্ছেন। মানে অদ্ভুত বিষয় হচ্ছে যে একটা জিনিস খেলে আমরা যেমন স্বাদটা পাই, তেমনি স্বাদের সাথে সাথে আমরা তো একটা গন্ধও পাই। যদি আপনি যদি কোনো একটা পচা জিনিস বা খারাপ জিনিস খান, সেটা যেমন আপনার জিভে তার টেস্টটা যেমন খারাপই লাগবে, খারাপ জিনিস বা পচা জিনিস হলে আপনার নাকেও তো সেই গন্ধটা আসবে যে একটা পচা জিনিস খাচ্ছি। ঠিক সেম জিনিসটা কিন্তু একটা ভালো বা সুস্বাদু জিনিসের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি একটা সুন্দর ভালো জিনিস খান, সেটা যেমন আপনার জিভে তার স্বাদটা আপনি অনুভব করতে পারবেন, নাকেও কিন্তু তার ঘ্রাণটা আসবে। অদ্ভুত ব্যাপার যে অনির্বাণবাবু যখন ওই সিঙ্গারাটা খাচ্ছেন, ওনার মানে জিভে সেই সিঙ্গারা খাওয়ার যে স্বাদ, সেটা উনি এক ফোঁটা পাচ্ছেন না। এবং উনি সিঙ্গারার যে আলাদা যে একটা স্পেশাল গন্ধ, সেই গন্ধটাও উনি কিন্তু অনুভব করতে পারছেন না। ওনার স্ত্রী তো কথা বলেই যাচ্ছেন কি সুন্দর খেতে সিঙ্গারাটা, এর পরের দিন এলে একটু আগে আসবো, দুটো করে সিঙ্গারা খাবো, এরকম নানান কথাবার্তা ওনার স্ত্রী বলছেন। আর উনি কিন্তু কিচ্ছু বলছেন, উনি শুধু হ্যাঁ হু করছেন, কারণ উনি তো গন্ধও পাচ্ছে না, স্বাদও পাচ্ছে না, কোনোটাই নেই। তো উনি না একটুখানি অবাক হলো, তো ভাবলো যে ব্যাপারটা কি হয়েছে। এবার দেখুন এই যে ঘটনাটা আমি আপনাদেরকে বলছি, অনির্বাণবাবু যেটা লিখে পাঠিয়েছেন, এই ঘটনাটা হচ্ছে 2019-এর ঘটনা। এবার 2019-এ তো তখন তো করোনা ব্যাপারটা তো আমাদের কারোরই জানা ছিল না। তো মানে আমরা যখন করোনাকালে আমরা অনেক সময় শুনেছিলাম যে স্বাদ গন্ধ এগুলো চলে যায়, তো তখন তো এই কনসেপ্টই নেই। তো উনি না তখন একটু চিন্তায় পড়ে গেলেন যে কী হলো, আমার কি তাহলে শরীর টরীর খারাপ হলো, আমি না গন্ধ পাচ্ছি না কোনো স্বাদ পাচ্ছি, মানে উনি যে কী খাচ্ছেন, সিঙ্গারা খাচ্ছেন না সবজি খাচ্ছেন, উনি নিজেই জানেন না। উনি আলাদা করে অনুভবই করতে পারছেন না, স্বাদ অনুভব করতে পারছেন না, গন্ধ, ভাবুন একবার। যাই হোক, তো উনি ওনার স্ত্রীকে কিছুই বললেন না, ওনারা চলে এলেন বাড়িতে। বাড়িতে আসার পরে সেদিনকে বাড়িতে বেশ ভালো মন্দ রান্না হয়েছে। তো উনি মানে ওনার তো খাওয়ার একদমই রুচি নেই,
যাই হোক, তো বাড়িতে বললে আবার এটা নিয়ে চিন্তা টেনশন হবে, তো উনি বললেন যে না আসলে সিঙ্গারাটা খেয়েছি তো আমার এখন অতটা বেশি খেতে ইচ্ছে করছে না, তো উনি অল্প অল্প খাবার নেন। খাবার নিয়ে কোনো রকমে উনি খাবারটা শেষ করেন এবং বাড়িতে যে উনি খাবারটা খান সেই খাবারেও কিন্তু না উনি কোনো গন্ধ পান, না উনি কোনো মানে খাবারের স্বাদ অনুভব করতে পারেন। যাই হোক, তো কোনো রকমে খেয়ে দে তো অনির্বাণবাবু বলেন যে আমি একটু উপরে যাচ্ছি, আমার শরীরটা অতটা ভালো লাগছে না, খুব চাপ ছিল কালকে, আজকে তো কালকেও মানে কাজ আছে, তো আমি একটু উপরে যাচ্ছি। তো ওনার স্ত্রী খাবার দাবারের পরে ওনার মানে নিচে ছিলেন, তো কিছুক্ষণ পরে উনি উপরে আসেন। উপরে এসে ওনার স্ত্রী দেখছে যে উনি এরকম করে মানে খাটে যা হেলান দিয়ে শুয়ে আছেন। যথারীতি ওনার স্ত্রী জিজ্ঞেস করেছে যে তোমার কি শরীর টরীর কিছু খারাপ লাগছে? তো উনি বলছেন না না আমার শরীর খারাপ লাগছে না, কিন্তু ওই যে সিঙ্গারাটা যে খেলাম আমার কেন জানি না মনে হলো যে সিঙ্গারাটা মনে হয় খুব একটা ভালো ছিল না। তো ওনার স্ত্রী বলছে না সিঙ্গারা যদি খারাপ থাকতো তাহলে তো আমিও খেয়েছি, আমারও তাহলে পেট ব্যথা করতো বা কোনো এফেক্ট হতো। তো এই কথাটা শুনেই ওনার স্ত্রী ওনাকে বলেছে যে তুমি একটা হজমের ওষুধ খাও, তো বলে ওনাকে জোর করে একটা হজমের ওষুধ খাইয়ে দিয়েছে। তো উনি খেয়েও নিয়েছেন, তো ভেবেছে যে ঠিক আছে হয়তো কোনো অসুবিধে হয়েছে। তো তারপরে মানে ঘরে এবার ওনারা ঘুমোবে, তো এসিটা আবার যথারীতি চালু করা হয়েছে। তো যেই মুহূর্তে ওই এসিটা চালু করা হয়েছে, দরজা জানলা সব বন্ধ করা হয়েছে, তো উনি না মানে ওনার শরীরও ভালো ছিল না, দুদিন রাতে ঠিকমতো ঘুমও হয়নি, উনি না ঘুমিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অনির্বাণবাবু ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ার পরে কিছুক্ষণ মানে কতক্ষণ উনি ঘুমিয়ে গেছেন, প্রায় ওই 1-1.5 ঘন্টা হবে। সেই সময় ওনার স্ত্রী ওনার মানে চিৎকারে ওনার ঘুমটা ভেঙে যায়। তো কী ব্যাপার, ঘরে মানে যেই মুহূর্তেই অনির্বাণবাবু ওনার স্ত্রীর চিৎকার শুনতে পান উনি সঙ্গে সঙ্গে জেগে গেছেন। জেগে যখন গেছে উনি বুঝতে পারছে যে পুরো ঘরে ওরকমই মানে মিষ্টি মানে লাড্ডু থেকে শুরু করে কাজু বরফি থেকে শুরু করে রসগোল্লা থেকে শুরু করে মানে থরে থরে ঘরে মিষ্টি সাজানো থাকলে যেরকম গন্ধ বেরোতে পারে, ঘর পুরো মিষ্টির গন্ধে ভরে গেছে। আর ওনার স্ত্রী মানে ভয়ে একেবারে কাটা হয়ে রয়েছে। তো ওনার স্ত্রীকে বলছে যে এই তুমি জেগেছো, ওঠো 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 এরকম করে বলছে। তো উনি সঙ্গে সঙ্গে উঠেছেন। এবার ওঠার পরে উনি কী করেছেন, ওনার যে খাটে মানে অনির্বাণবাবু যে দিকটায় শোন সেদিকে একটা সুইচ রয়েছে, তো সেই সুইচটা অন করলে ঘরে একটা বেশ মোটামুটি ভালো লাইট জ্বলে। তো উনি সঙ্গে সঙ্গে লাইটটা জ্বালিয়েছেন। তো লাইটটা যখন জ্বালিয়েছেন ওনার স্ত্রী না মানে ওনার হাতটাকে একবারে চেপে ধরেছে। তো অনির্বাণবাবু জিজ্ঞেস করছে কী হয়েছে তোমার, তুমি এত ভয় পেয়ে আছো কেন? তখন বলছে যে আমি না দেখলাম ঘরের মধ্যে আমাদের এই ঘরের এই দেয়াল থেকে ওই মানে বারান্দার দিকে কিছু একটা চলে গেল, কিছু একটা ছিল ঘরের মধ্যে। তো অনির্বাণবাবু বলছে তুমি কি বলছো, ঘরে কেউ ঢুকেছিল? তখন ওনার স্ত্রী বলছে আমি জানি না, মানে আমার চোখের সামনে মুহূর্তের মধ্যে কেউ একজন এই দেয়াল থেকে ওই বারান্দার দিকে চলে গেল, কিন্তু দরজা খুলে গেল সেটা কিন্তু আমি দেখিনি। আর আমি এটা দেখে এত ভয় পেয়ে গেছি যে আমি তখনই চিৎকার করে উঠেছি এবং তোমাকে ডেকে তুলেছি। তো অনির্বাণবাবু মানে ঘর দেখছে, খাটের নিচে দেখছে, তারপরে উনি লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, জ্বালিয়ে উনি বারান্দায় গেছেন। এবার বারান্দায় যখন উনি গেছেন দেখার জন্য যে সত্যি ঘরে কোনো চোর টোর ঢুকেছিল কিনা, দেখছেন কোথাও কিছু নেই এবং ঘরে যে পরিমাণ মিষ্টির গন্ধ বেরোচ্ছে তার প্রায় 10 গুণ পরিমাণ গাঢ় গন্ধ কিন্তু এই বারান্দাটায় রয়েছে। এবং বারান্দাতে ওনাদের ওই মানে ছোট ছোট আর কি 2-3টে কাঁচের টব ছিল, মানে ছোট ছোট কাঁচের আর কি বোল মতো, তো সেখানে ছোট ছোট ওই স্নেক প্ল্যান্ট তারপরে স্যাকাল্যান্ড এইগুলো আর কি বারান্দায় রাখা ছিল। তো উনি দেখছেন কোথাও কিছু নেই। আর বারান্দা থেকে যদি কোনো কিছু চলে যায় তাহলে ওরকম কাচের জারে মানে টবগুলো হচ্ছে কাচের, তো সেগুলোও পড়ে যেতে পারে, এরকম কিছুই ঘটনা ঘটেনি, কিন্তু বারান্দাময় ম ম করছে মিষ্টির গন্ধ, মানে সে মন মানে পাগল করে দেওয়া একটা গন্ধ। তো উনি না মানে কিছু বুঝতে পারছেন না, মানে অনির্বাণবাবু যেটা লিখেছেন যে মানে উনি তো নিজে প্রচণ্ড ভয় পেয়ে গেছেন ব্যাপারটা শুনে, কিন্তু ওনার স্ত্রী এদিকে এতটা ভয় পেয়েছে, এবার এর মাঝখানে উনিও যদি যে ভয় পেয়েছে সেটা যদি বুঝিয়ে দেন তাহলে ব্যাপারটা খুবই বাজে হবে। তো উনি তখন বললেন ওনার স্ত্রীকে এসে যে দেখো ওরকম কোনো ব্যাপার না, তুমি হয়তো ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেছো। তো ওনার স্ত্রী বলছেন যে না আমি ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখিনি, আমি তুমি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে আমিও ঘুমিয়ে পড়ি এবং আমি ঘুমিয়ে পড়ার
কিছু মুহূর্ত পরে আমি মানে যে আমাদের যে দেওয়াল, সেই দেওয়ালে একটা খসখসানি আওয়াজ পাই, এবং এই খসখসানি আওয়াজ পাওয়ার বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমার ঘুমটা ভাঙে। এবং যখন ঘুমটা ভাঙে, আমি কোনো মুখ দেখিনি বা কোনো সেই অর্থে কোনো অবয়ব দেখিনি, কিন্তু আমি স্পষ্ট এটুকু বুঝতে পারি, কারণ ওনাদের একটা ছোট্ট নাইট ল্যাম্প মতো জ্বলছিল। তো সেই নাইট ল্যাম্পের আলোয় উনি যেটুকু বুঝতে পারেন যে একটা কোনো কিছু, সেটা কোনো ছায়া টাইপের, সেটা কিন্তু খসখস আওয়াজ করতে করতে মানে একদম ওনাদের ঘরের দেওয়াল থেকে একদম ওই বারান্দার দিকে চলে গেল। কিন্তু মানে চলে গেল বলতে বারান্দার দিকে গিয়ে মিলিয়ে গেল বলা যেতে পারে। তো ওনার মানে স্ত্রীর এই সমস্ত কথা শুনে উনি তো প্রচণ্ড ভয় পেয়ে যান, কারণ উনিও সেম দুদিন ধরে এরকম মানে অস্বাভাবিক জিনিসপত্র এক্সপেরিয়েন্স করছেন। আর এই মিষ্টির গন্ধটা কোথা থেকে আসে সেটারও সোর্স কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তো উনি ওনার স্ত্রীকে তখনকার মতো একটু বোঝালেন যে দেখো ওরকম কিছু নয়। আর ওনার স্ত্রী বলছে যে ঘরের মধ্যে কীরকম একটা গন্ধ বেরোচ্ছে না? তখন বলছে হ্যাঁ, একটা ঘরের মধ্যে কীরকম মিষ্টির গন্ধ। তো তখন না ওনার স্ত্রী ওনার দিকে না পুরো হাঁ করে তাকিয়ে রয়েছে, যখন যেই মুহূর্তে আর কি অনির্বাণবাবু বলেছেন যে হ্যাঁ ঘরের মধ্যে একটা মিষ্টির গন্ধ বেরোচ্ছে। ওনার স্ত্রী বলছে তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? ঘরে কীরকম একটা বাজে সোঁদা টাইপের বাজে গন্ধ বেরোচ্ছে, এবং মাঝে মাঝে মানে মাঝে মধ্যে মনে হচ্ছে কোনো কিছু পচা গন্ধ আসছে, আর তুমি বলছো সুমিষ্ট গন্ধ আসছে। তুমি কি মাথা টাথা তোমার খারাপ হয়ে গেছে? তো যাই হোক, তো ওনার স্ত্রী তো এটা শুনে আরও রেগে গেল যে আমি এত বাজে গন্ধ পাচ্ছি আর আমার বর বলছে কিনা মিষ্টির গন্ধ আসছে। তো যাই হোক, তো উনি আর কথা বাড়ালেন না অনির্বাণবাবু। উনি বললেন যে ঠিক আছে তুমি শুয়ে পড়ো, কোনো অসুবিধে নেই। তো সেদিন আর অনির্বাণবাবুর ঘুম হয়নি। তো উনি মনে মনে ভাবলেন যে ব্যাপারটা হচ্ছেটা কি। তো উনি ভাবলেন যে না, কালকে আমি মানে ওনার অফিসে কাজও কম ছিল, তো উনি ভাবলেন আমি কালকে অফিস যাব না, এবং পরের দিন ওনার ছুটি ছিল। তো উনি ভাবলেন আমি ব্যাপারটা দেখব কি হচ্ছে। তো সেদিন সকালবেলা উনি বললেন যে আমি একটুখানি বাজারটা করে আসি। তো বাজারে গেছেন, তো ওই ওনাদের যে অপোজিট বাড়ির যে ছেলেটা, তার সাথে দেখা হয়েছে। তো এমনি কথায় কথায় অনির্বাণবাবু জিজ্ঞেস করেছে যে তোমাদের বাড়িতে কি খুব মিষ্টি মিষ্টি রান্না হচ্ছে নাকি? রাতের বেলা লোকজন তো তোমাদের আসে। তো তখন ওই ভদ্রলোক বলছে মিষ্টি মিষ্টি কেন আমাদের বাড়িতে? আর আমাদের বাড়িতে লাস্ট 2-3 দিনে কোনো লোকই আসেনি, আর অত রাতের বেলা কে মিষ্টির অত গন্ধ দেবে? মানে যদিও অনির্বাণবাবু জানতেন যে ওইরকমভাবে ঘরে যদি কারোর মিষ্টি রান্নাও হয় বা কোনো কিছু খাবারও রান্না হয় মিষ্টি জাতীয়, তাহলেও এতটা গন্ধ আসার কথা নয়। যাই হোক, তো ওই ব্যাপারটা উনি পুরো শিওর হয়ে গেলেন যে ওই বাড়ি থেকে গন্ধটা আসছে না। এর পরের দিন যে ঘটনাটা ঘটলো রাতের বেলা, সেটা হচ্ছে দুজনেরই মানে অনির্বাণবাবু এবং ওনার স্ত্রী দুজনেরই কিন্তু একই সময় রাতের বেলা ঘুম ভাঙলো, এবং সে আওয়াজ সেটা মানে কেন ঘুমটা ভাঙলো সেটা তার কারণ হচ্ছে আওয়াজ। ওনাদের দেওয়াল, যে দেওয়ালটার ওদিকটায় কিছুই নেই, ঠিক আছে, ইভেন ওই দেওয়ালের সাথে সংযুক্ত কোনো বাড়ি নেই, মানে পুরো ফাঁকা, আর পাশের বাড়িটা বেশ কিছুটা দূরত্বে, কিন্তু মনে হচ্ছে যেন দেওয়ালের ভিতর দিয়ে কেউ একটা খসখস করে আওয়াজ করছে। হুম। ওনাদের অফ হোয়াইট কালারের দেওয়াল, তো মনে হচ্ছে যেন খসখস করে কেউ আওয়াজ করছে, এবং এটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই যে আওয়াজটা হচ্ছে সেই আওয়াজটা মনে হচ্ছে যেন কখনো মনে হচ্ছে ঠিক ঘরের ভিতর থেকেই আওয়াজটা আসছে, আবার কখনো মনে হচ্ছে বাইরে থেকে আওয়াজটা হচ্ছে। আর পুরো ঘরে দু রকমের গন্ধ হচ্ছে, মানে দু রকম বলতে অনির্বাণবাবু মিষ্টির গন্ধ পাচ্ছে, ওনার স্ত্রী বাজে একটা আষ্টে গন্ধ পাচ্ছে। আর দুজনেরই যেটা হলো সেটা হচ্ছে খাওয়া দাওয়ার রুচি কিন্তু প্রচণ্ড রকমভাবে ওই একটা সপ্তাহের মধ্যে দুজনেরই খাওয়া দাওয়ার রুচি চলে গেল। দুজনেই কিছু খেতে পারছে না, বেশি করে খেলে বা জোর করে খেতে গেলে বমি হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এভাবে যখন দিনের পর দিন চলতে লাগলো, তো তখন না ওনারা ভাবলেন যে না, এভাবে তো চলা যাবে না। তো কাকে বলবে? কাউকে বলতে গেলে কিছু একটা উদাহরণ দিয়ে বলতে হয়। তো সেই সময় ওনারা ওনাদের ওই রাতের বেলা দেয়ালে যে ওরকম একটা অদ্ভুত শব্দ হচ্ছিল তার একটা ভিডিও করেন। খুব ভয়ে ভয়েই উনি ভিডিওটা করেন, এবং সেই একটা ছোট্ট ভিডিও উনি শেয়ার করেছেন। আমি সেটা এখন স্ক্রিনে রাখছি, আপনারা দেখে নিন ভিডিওটা। আমি ঘটনাটার বাকি অংশ ভিডিওটার পরে বলছি। দেখলেন ভিডিওটা,
মানে কি অদ্ভুত ভাবুন, এই ভিডিওটা যখন উনি করেছেন, যেটা অনির্বাণবাবু লিখেছে, তখন কিন্তু প্রায় অনেকটা রাত, ঠিক আছে? তো এরপরে অনির্বাণবাবু এবং ওনার স্ত্রী, ওনার শ্বশুর শাশুড়িকে মানে অনির্বাণবাবুর বাবা মাকে জানানো হলো। তো ওনার বাবা মা তো শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেল, বললো যে না, তোমাদেরকে আর ওপরের ঘরে শুতে দেওয়া যাবে না। ওনাদের নিচে আর একটা ঘর ছিল ওনার শ্বশুর শাশুড়ির ঘর ছাড়াও। তো বললো যে এই ছোটো ঘরটা দিয়ে আপাতত তোমরা শো, আমরা কারোর সাথে কনসাল্ট করি। তো অনির্বাণবাবুর মাসি যিনি আছেন, তো সেই মাসির যিনি দেওর, তিনি হচ্ছেন এই ধরনের মানে তন্ত্র সাধনা, পুজো আর্চা, সাধনা এইসব নিয়ে উনি থাকেন। মানে উনি কিন্তু একজন খুব বড় মানে সরকারি চাকরি করেন, কিন্তু তার সাথে সাথে মানে উনি চাকরি জীবনের সাথে সাথে উনি এই ধরনের সাধনা, ভজনা এই সমস্ত দিকে ওনার মন ছিল, এবং পরবর্তী সময় উনি যখন রিটায়ার করে যান তখন উনি এগুলো নিয়ে থাকতেন। তো অনির্বাণবাবুর মা ওনার তার বোনকে অর্থাৎ অনির্বাণবাবুর মাসিকে খবর দিলেন। তো ওনার মাসি বলল যে ঠিক আছে, আমি আমার দেওরকে নিয়ে আসবো। তো বললেই তো আর আসা যায় না, তো 2 দিন সময় লাগলো। তো সেই 2 দিন মানে সন্ধ্যের পরে কিন্তু অনির্বাণবাবু বা ওনার বউ কেউই কিন্তু ওপরের ঘরে যেত না। আর নিচের ঘরে কিন্তু কোনো সমস্যা ছিল না, কিন্তু নিচের ঘরে যেখানটা ওনারা শুতো সেখান থেকেও মাঝে মধ্যে মনে হতো যে উপরে কিছু একটা আওয়াজ হচ্ছে, মানে উপরের ঘরে স্যার যে কেউ হাঁটাচলা করছে বা কেউ দৌড়াদৌড়ি করছে এরকম। যাই হোক, তো 2 দিন পরে যখন ওনার মাসি তার দেওরকে নিয়ে এলো, তো সেই ভদ্রলোক প্রথম যখন ওনাদের ওই ওপরের ঘরে আসে, এসে প্রথমেই বলে যে এই যা সমস্যা আছে ঘর আর এই বারান্দাটার মধ্যে সমস্যাটা আছে। তো সবাই ভয় পেয়ে যায়, তো জিজ্ঞেস করে যে কী সমস্যা। তো তখন ওই ভদ্রলোক বলেন যে দেখুন, আমাদের আশেপাশে যেমন প্রচুর মানুষজন আছে, বাড়িঘর আছে, যানবাহন আছে, তার সাথে সাথে এমন অনেক কিছুই কিন্তু এক্সিস্ট করে যেগুলো হয়তো আমরা চোখে দেখতে পাই না। সেটা মানে একটা আমরা জিনিস শুনেছি যে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড বলে একটা জগৎ হয়, তো সেখানেও প্রচুর কিছু থাকে, সেগুলো তো আমরা দেখতে পাই না। তো সেরকমই শরীর যেমন আছে, অশরীরী মানে শরীরী মানুষ যেমন রয়েছে, তেমনি অশরীরীও রয়েছে। প্রচুর আত্মা রয়েছে, তাদের মধ্যে কিছু ভালো রয়েছে, কিছু খারাপ রয়েছে। তো রাতের বেলা ওই যে অনির্বাণবাবু বাইরে পায়চারি করছিলেন অত রাতের বেলা, দেখুন এগুলো সবসময়ই যে ঘটবে তা কিন্তু নয়, মানে আপনি আমি যদি বাইরে পায়চারি করি তাহলেই যে খারাপ কিছু ঘটবে সেটা কিন্তু নয়। কিন্তু এমন কিছু কিছু সময়, এমন কিছু কিছু তিথি থাকে মানুষের মধ্যেও, এমন কিছু রাশি থাকে বা এমন কোনো তিথি নক্ষত্রের ফেরে, এমন সময় না মানে ওই ধরনের আত্মা বা এই ধরনের কিছু শক্তি, তারা কিন্তু খুব মানে পাওয়ারফুল হয়ে যায়। এবং সেই মুহূর্তের জন্য তারা কিন্তু মানুষের জীবনে একটা বিশাল প্রভাব ফেলতে পারে। ওই যে অনির্বাণবাবু ওই বাইরে পায়চারি করছিলেন সেই সময় ওনার ওই বারান্দার ওখানে ওই সময় এমন একটা মানে অশরীরী আত্মার ওখান দিয়ে যাতায়াত চলছিল, বা সে হয়তো ওখান দিয়ে তার অস্তিত্ব ছিল, সেটা কিন্তু এই অনির্বাণবাবুর উপরে একটা বিশাল প্রভাব ফেলে। এবং সে ওই একটা মিষ্টি গন্ধ, যেটা কোনো কারণ ছাড়া যে ওরকম একটা সুন্দর সুমধুর গন্ধ আসছিল, সেটা কিন্তু ওই আত্মাটার জন্যই আসছিল। সেই কিন্তু একটা ফাঁদ পেতেছিল, যে যার ফলে হয়তো বা পরবর্তী সময় অনির্বাণবাবুর কোনো ক্ষতিও করতে পারতো। তো সেই জন্য আবার সে কিন্তু আবার যেটা করেছিল, যে আত্মাটা, তার কিন্তু অনির্বাণবাবুর উপরই প্রভাবটা ফেলেছিল। সেই জন্য উনি পুরো মন্ত্রমুগ্ধের মতো তন্ময় হয়ে যেতেন ওই গন্ধ শুকে। সেই জন্যই শুধু উনি ভালো গন্ধটা পেতেন, কিন্তু ওনার স্ত্রী যখন ওই গন্ধটা পেত ওনার কিন্তু খুব বাজে গন্ধ লাগতো। অদ্ভুত বিষয়। তো ওই মাসি সেই যে দেওর সে বলেন যে আমি ঘরটা বেঁধে দিয়ে যাচ্ছি, এবং উনি বলেন যে আমাকে একটা পুজো করতে হবে, আমি একটা যজ্ঞে বসবো, তো যজ্ঞে বসে আমি একটা জিনিস আপনাদেরকে দেবো, সেই জিনিসটা আপনারা ঘরের মধ্যে রেখে দেবেন। তো ঘরের মধ্যে রেখে দেওয়ার পরে ওই জিনিসটা আপনারা 1 মাস রাখবেন। যদি জিনিসটা মানে ঠিকঠাক থাকে তাহলে বুঝবেন যে জিনিসটা চলে গেছে, আর যদি না থাকে তাহলে আরও বড় কোনো যজ্ঞ করতে হবে, আমার যে যিনি গুরুদেব তাকে ডাকতে হবে। তো সঙ্গে সঙ্গে উনি ঘরটা বেঁধে দেন এবং ওনাদেরকে বলেন যে একটা সপ্তাহ আপনারা কেউ এই ঘরে সন্ধ্যের পরে থাকবে না, মানে সন্ধ্যের পরে থাকলেও রাতের বেলা থাকার দরকার নেই। তারপরে উনি পুজো করে একটা ঘট মতো দেন, সেই ঘরটাকে ওই ঘরের ওখানে রাখতে বলেন একটা নির্দিষ্ট জায়গায়, আর বাড়ির ঈশান কোণে উনি একটা তাবিজ দেন রাখার জন্য। এবং 1 মাসের মধ্যে কিন্তু ওই ঘরটা যেরকমভাবে দিয়েছিল সেরকমই ছিল, মানে ওই যে ভয়ঙ্কর যে আত্মাটার যে প্রভাব ছিল সেই প্রভাবটা পুরোপুরি কেটে গেছিলো। ফলে আর কোনো খারাপ কোনো ঘটনা ঘটেনি, এবং তারপর থেকে আর বাড়িতে কোনো সমস্যাও হয় না, ওরকম মানে উৎসহীন ওরকম মিষ্টির গন্ধ সেটাও পাওয়া যায়নি।
তো এটাই ছিল অনির্বাণবাবুর ঘটনা। ওনাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আর আপনাদেরকেও বলবো অবশ্যই যদি বাইরে কখনো যেতেও হয়, আমার যেটা মনে হয় অনির্বাণবাবু নিজেও শেয়ার করেছেন, অবশ্যই কিন্তু লাইট জ্বালিয়ে থাকবেন। খুব বেশিক্ষণ মানে অনেক বেশি রাতে ছাদে বা খোলা জায়গা, সেটা খোলা বারান্দা হোক বা খোলা জায়গা হোক, সেখানে থাকবে না। সেটা হয়তো আমাদের পক্ষে অতটাও নিরাপদ নয়। তো এইটুকুই বলার ছিল। যদি ভালো লাগে ঘটনাটা প্লিজ শেয়ার করবেন বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে, ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই। আর প্লিজ কিন্তু লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।